দরজা লাগিয়ে দিল কে? রাফা, এখন আমরা নিচে যাব কি করে? যাব না, আমরা যেখানে থাকবো। সাহাদ ডান পাশে ইশারা করে কুহুকে দেখালো। কুহু তাকে দেখলো ছাদের এদিকে একটা সাদা ধবধবে বেড। বেডের চারপাশে সাদা পর্দা বাতাসে উঠছে। সাহাদ দুজনের হাত থেকে সুতা খুলে ফেলল, কুহুকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। কোমরে সাহাদের হাতের স্পর্শে কুহুর শরীর শিরশির করে উঠল। পাতলা শাড়ি ভেদ করে ঢুকা শীতল বাতাস সেই শিরশিরানি আরো বাড়িয়ে দিল। হুট করে ছাদের সমস্ত লাইট অফ হয়ে গেল। কুহু দু হাতে সাহাদের বুকের শার্ট খামচে ধরল, জিজ্ঞেস করলো, লাইট অফ হয়ে গেল কেন? সাহাদ হাসির মতো শব্দ করে বলল, লাইট লাগবে না, চাঁদের আলো আছে। কুহু আকাশের দিকে তাকালো। আসলেই আকাশে চাঁদ উঠেছে। চাঁদের আলোতে সাদা বেডটা দেখতে যেন আরো মোহনীয় লাগছে। কুহু সাহাদের দিকে তাকালো। সাহাদ মৃদু হেসে কুহুর দিকে তাকিয়ে আছে। কুহু তাকাতেই প্রশ্ন করলো, প্রেম যেহেতু হচ্ছে না, তবে পরিণয় হয়ে যাক। প্রেমের আগে পরিণয়ে তোমার আপত্তি আছে? কুহু দ্বিধা নিয়ে তাকালো সাহাদের দিকে। খামচি দিয়ে ধরে রাখা সাহাদের হাতটা আরো শক্ত করে ধরল। সাহাদ শব্দ করে হাসলো। কুহুর নাকের সাথে নিজের নাক ছুঁয়ে বলল, নীলচারিতে তোমায় অপরূপ লাগছে কুহু। কুহুর সমস্ত অনুভূতি এক বিন্দুতে এসে থেমে গেল। নিজেকে সাহাদের কোলে অনুভব করলো। কিছুক্ষণ পর নিজেকে বেডে আবিষ্কার করলো। সাহাদ তাকে বেডে বসিয়ে দিয়ে স্ট্যান্ডের সাথে লাগানো বাকি পর্দাগুলো খুলে দিল। হালকা বাতাসে উঠতে লাগলো পর্দাগুলো। বাহিরের দুনিয়া থেকে সম্পূর্ণ আড়াল হয়ে গেল দুজন। সাহাদ কুহুর গালে হাত রাখলো। একবার আকাশের চাঁদের দিকে তাকিয়ে কুহুর দিকে তাকালো। কুহু যেন এফোর এফোর হয়ে গেল সে দৃষ্টিতে। সহ্য করতে না পেরে সাহাদের বুকে ঝাঁপিয়ে পড়ল। সাহাদ টাল সামলাতে না পেরে কুহুকে বুকে নিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। দু হাত দিয়ে কুহুকে সম্পূর্ণভাবে নিজের বুকে আবদ্ধ করে নিল। ভোরের আলো চোখে লাগতেই কুহুর ঘুম ভেঙে গেল। আধো চোখ খুলে দেখলো চারিদিকে ফর্সা হয়ে গেছে। প্রথমে খোলা আকাশের নিচে নিজেকে আবিষ্কার করে কিছুটা ঠাওর করতে পারল না। কিছুটা অবাক হলো। আস্তে আস্তে গত রাতে সব কিছু মনে পড়ল। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। উবুর হয়ে বালিশ মুখে গুজে সাহাদ ঘুমিয়ে আছে তার পাশে, মুখটা তার দিকে ফেরানো। সাতলেস সাহাদের এক হাত কুহুকে জড়িয়ে ধরে আছে। কুহু সাহাদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। বাচ্চাদের মতো ঘুমাচ্ছে সাহাদ। এলোমেলো চুলের অল্প কিছু কপালে ছড়িয়ে পড়ে রয়েছে। কুহু নিজের উপর সাহাদের বলিষ্ঠ হাতের ভার অনুভব করলো। আলতো চাপ দিয়ে সাহাদের হাতটা সরানোর চেষ্টা করলো, কিন্তু কাজ হলো না। এইবার শক্তি প্রয়োগ করলো। আর একটু জোরে ঠেলতেই সাহাদ নিজের থেকে হাত সরিয়ে নিল। নড়ে চড়ে উবুর হওয়া থেকে সোজা হলো। ছাড়া পেয়ে কুহু উঠে বসলো। এক পাশে পড়ে থাকা শাড়ির আঁচল ঠিক করলো। গত রাতেই শাড়ি ঠিকঠাক করে ঘুমিয়েছিল, তারপরও এলোমেলো হয়ে গেছে আবার। শাড়ি ঠিক করতে করতে একবার সাহাদের দিকে তাকালো। সাহাদের গায়ের সাদা চাদর নিচে নেমে গেছে। বুকের একটু উপর কাঁধের কাছে লালচে হয়ে থাকা কুহুর খামচির দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। কুহু চমকে গেল। কেউ দেখে ফেললো কিনা দেখতে এদিকে ওদিকে তাকালো। দ্রুত চাদরটা সাহাদের গলা পর্যন্ত টেনে দিল। তারপর নিজের উপর থেকে সাদা চাদর সরিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। হঠাৎ টান অনুভব করলো শাড়ির আঁচলে। ঘাড় ঘুরিয়ে দেখলো সাহাদ ঘুম ঘুম আধ খোলা চোখে তাকিয়ে আছে। হাতে ধরে রয়েছে শাড়ির আঁচলটা। অলস কণ্ঠে কুহুকে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? সকাল হয়ে গেছে, ঘরে যাওয়া প্রয়োজন। দরজা তো লাগানো, রাফা এখনো ওঠেনি। ও ছাড়া আমাদের এখানে আসার ব্যাপারে কেউ জানে না। তাহলে আমি রাফাকে কল করে ডেকে নিচ্ছি। সাহাদ আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু বলল না। কুহুর আঁচল ছেড়ে দিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। কুহু পর্দাগুলো আরো ভালো করে টেনে দিল যেন আলো এসে সাহাদের ঘুমের ডিস্টার্ব না করে। তারপর রাফাকে কল করতে গিয়ে আবিষ্কার করলো ওরা দুজনের কেউ
ওদের ফোন নিয়ে আসেনি। হতাশ হয়ে কুহু ছাদের দরজার দিকে কয়েকবার টোকা দিল, যদিও জানে যে কেউ শুনবে না, তবুও। তারপর আর কোনো উপায় না পেয়ে ছাদের এদিকে ওদিকে হাঁটতে লাগলো। ফুল গাছগুলো দেখতে লাগলো। কিছুক্ষণ ঘুমন্ত সাহাদের পাশে বসে রইল। সারা ছাদ হাঁটতে হাঁটতে শাড়ির আঁচল উড়িয়ে গুনগুন করে গান গাইল। তারপর বিরক্ত হয়ে ফুল গাছগুলোর কাছে গিয়ে বসে রইল। বসে বসে ফুলের পাপড়ি গুনতে লাগলো। তখনই ছাদের দরজা খুলছে এমন শব্দ হলো। কুহুর চোখ মুখে খুশি খেলে গেল। তাড়াতাড়ি পা বাড়ালো ছাদের দরজার দিকে। মনে মনে রাফাকে ধন্যবাদ দিল। এক প্রকার দৌড়ে চলে এলো ছাদের দরজার সামনে। ছাদের দরজার সামনে দাঁড়িয়ে তার হাসি মিলিয়ে গেল। ছাদের দরজায় দাঁড়িয়ে আছে মালা আর কুলসুম বেগম। কুলসুম বেগম ছাদে এসেছে হাঁটাহাঁটি করতে। হাঁটুর ব্যথার জন্য অনেক দিন যাবৎ আসতে পারেন না। আজ ভোরে নামাজ আদায় করার পর ব্যথা টের পাননি। তাই বেলা একটু বাড়লে তিনি মালাকে নিয়ে ছাদে এসেছে একটু হাঁটতে আর রোদ গায়ে মাখতে। অপ্রত্যাশিতভাবে কুহুকে ছাদে দেখে তিনি অবাক হলেন। জিজ্ঞেস করলেন, তুমি এখন ছাদে কি করছো নাত বউ? তুমি সারা রাত ছাদে আটকা পড়েছিলে নাকি? সাহাদ কোথায়? সে তোমার খোঁজ নেয়নি? কুহু প্রশ্নের উত্তর দিবে কি? সে তো লজ্জায় ছাদ থেকে লাফ দেওয়ার চিন্তা ভাবনা করেছে। মালা সভয়ে বলল, ইয়া আল্লাহ, ভাবিজানরে ছাদে রাইখায় ছাদের দরজা লাগাই দিচ্ছে। ভাবিজান কি ডরাইছেন? কুহু মাথা নাড়িয়ে না জানালো। অস্বস্তি আর লজ্জায় সে মুখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না। সে ঝড়ের বেগে কুলসুম বেগমের পাশ কেটে সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে গেল। কুলসুম বেগম এখনো বিস্মিত কাটিয়ে উঠতে পারেননি। বাড়ির বউ সারা রাত ছাদে আটকে থাকলো কিভাবে তা কিছুতেই তার মাথায় ঢুকছে না। মালা ছাদে ঢুকে ছাদের মেঝেতে তাকিয়ে বলল, ভাবিজান কি সারা রাত গোলাপের পাপড়ি দিয়ে ছাদ ছেড়েছেন নাকি? তারপর ছাদের অন্য পাশে পর্দা ঘেরা বেডের দিকে তাকে চোখ বড় বড় করে ফেললো। আপনা আপনি দু হাতে মুখ চেপে ধরলো। কুহু তড়িঘড়ি করে দৌড়ে ঘরে চলে আসলো। দরজা চাপিয়ে দিয়ে বিছানায় বসে হাঁপাতে লাগলো। রাফাটা যে এত ঘুমকাতুরে কে জানতো? আর সাহাদি বা কেমন রোমান্টিকতা দেখানোর জন্য ছাদে যাওয়া লাগে? ঘরে কি এসব করা যেত না? কি লজ্জাটাই না পেল। এখন কুলসুম বেগমের সামনে মুখ দেখাবে কি করে কুহু? কুহু উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে লজ্জায় লাল হয়ে গেল। লাজুক হাসি দিয়ে গত রাতের কথা চিন্তা করতে লাগলো। দরজা ঠেলে সাহাদ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। তার চুল এলোমেলো, পরনের শার্টের বোতামগুলো এলোমেলো করে লাগানো। বোঝাই যাচ্ছে তাড়াহুড়া করে জামা কাপড় গায়ে দিয়েছে। ঘাড়ে হাত বুলাতে বুলাতে কুহুর দিকে তাকালো। সদ্য ঘুম থেকে ওঠার কারণে চোখ মুখ ফুলে আছে সাহাদের। চোখ কিছুটা লাল হয়ে আছে। ঘুম হয়নি গত রাতে। সাহাদের চোখে চোখ পড়তেই কুহু অন্যদিকে ফিরে দাঁড়ালো। গত রাতে সাহাদ তাকে যেই লজ্জা দিয়েছে, এরপর সাহাদের চোখে চোখ রাখা সম্ভব নয়। সাহাদ কুহুর আড়ষ্টতা বুঝতে পারল। সে নিজেও একটু আগে যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিল। হঠাৎ করে ঘুম ভেঙে গিয়ে চোখ খুলে দেখলো কুলসুম বেগম বিছানার পাশে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। পাশে দাঁড়িয়ে মালা মুখে অন্না গুজে হাসছে। সাহাদের তখন করুণ অবস্থা। আশেপাশে কথাও কুহুকে পেল না। আর এই অবস্থা বিছানা থেকে সে যে উঠে আসবে তারও উপায় ছিল না। বাধ্য হয়ে সাহাদকে বসে থাকতে হলো। কুলসুম বেগম চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করলেন। শকুনি দৃষ্টিতে সাহাদের দিকে তাকালেন। এরপর সব দেখে শুনে ছাদ থেকে চলে গেলেন। তৎক্ষণাৎ সাহাদ জামা কাপড় ঠিক করে ঘরে এসেছে। পাঞ্জাবি পাজামাটা একটু দিও তো। এটা বলেই সাহাদ ওয়াশরুমে ঢুকে গেল। কুহু যথা সময়ে সাহাদের পাঞ্জাবি পায়জামা রেডি করে রাখলো। সাহাদ গোসল সেরে বের হলে তার হাতে ধরে দিয়ে নিজেও চলে গেল ওয়াশরুমে। দুজনের কেউই আর কারো সাথে কথা বলল না। কুলসুম বেগম চেয়ারে বসে আয়েশ করে চা খাচ্ছেন। এটা তার দ্বিতীয় কাপ চা। সাধারণত সকালে একসাথে 2 কাপ চা তিনি খান না। আজ মন ভালো বলে খাচ্ছেন। চা খাওয়ার ফাঁকে ফাঁকে তিনি ডাইনিং টেবিলের দিকে নজর বুলাচ্ছেন। তাকে দেখছেন সবার খাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা। প্রতি সকালেই বাড়ির পুরুষদের খাওয়ার সময় তিনি ডাইনিং টেবিলের পাশে বসে এভাবে খাবারের তদারকি করেন। আর বাড়ির বউদেরকে নিয়ে তিনি একসাথে খান। তিনি একবার কুহুর দিকে তাকালেন। ওড়না মাথায় দিয়ে খাবারের বাটি নিয়ে সবাইকে এটা ওটা দিচ্ছে।
ওড়নার নিচ দিয়ে ভেজা চুল দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে কুলসুম বেগমের মনটা ভরে গেল। আজ সকালে সাদে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে নিজেই ধন্যবাদ দিলেন। এতদিন পর তার মনের আশা পূর্ণ হয়েছে। খান পরিবারের উত্তরাধিকারী আসার আর বিশেষ দেরি নেই। এইবার শুধু খোদা মুখ তুলে চাইলেই হবে। কুহু খাবার টেবিলে সার্ভ করার সময় রাফার দিকে তাকালো। রাফা বাম হাতে কান ধরে চোখ মুখে অপরাধী ভাব ফুটিয়ে ফিসফিস করে বলল, সরি। কুহু আলতো হাসলো। তরকারির বাটিটি নিয়ে চলে গেল শাহাদের কাছে। বাটি থেকে একটা চিকেন লেগ পিস নিয়ে শাহাদের প্লেটে দিয়ে দিল। সাথে আরও দুটো বড় বড় পিস দিল। শাহাদ বিস্মিত হয়ে কুহুর দিকে তাকালো। তার প্লেটে একটা লেগ পিস তো ছিলই, আরও একটা দেওয়ার কারণ বুঝলো না সে। কুহু নিজের কাজ শেষ করে শাহাদের পাশ থেকে চলে গেল। রেজিয়া সুলতানা আর জয়া বেগমও কুহুর এই কাণ্ডে বিস্মিত হলেন। তবে কুলসুম বেগম অবাক হলেন না, তিনি মুস্কি মুস্কি হাসলেন। খাওয়ার শেষে শাহাদ বাড়ি থেকে বের হওয়ার সময় কুহুকে খুঁজলো, কিন্তু কুহু এখানে নেই, সে রান্নাঘরে ব্যস্ত। শাহাদের খুব ইচ্ছা হলো যাওয়ার আগে কুহুর মুখটা একটু দেখতে, সেই সাথে কপালে একটা চুমু দিতে পারলেও মন্দ হতো না। কিন্তু কুহুর দেখা পাওয়ার তো কঠিন হয়ে যাচ্ছে। সে যদি নির্লজ্জ হতো তবে রান্নাঘর থেকে কুহুকে টেনে বাইরে নিয়ে আসতো, কিন্তু সে নির্লজ্জ না। খান বাড়ির আদর্শ ছেলে সে। সদর দরজায় দাঁড়িয়ে অনেক চিন্তা ভাবনা করে ডাইনিং টেবিলের পরিষ্কার করতে থাকা মালাকে ডাকলো। মালা কাছে আসলে বলল, তোর ভাবিকে ডেকে আনতো, বল আমার ঘড়ি আনতে ভুলে গেছে। ঘড়ি তো তোমার হাতেই আছে ভাইয়া, এই যে চকচক করছে। রাফার কথায় শাহাদ হাতে লাগানো ঘড়ির দিকে তাকালো। রাফা মিটমিটিয়ে হাসছে। শাহাদ অপ্রস্তুত হয়ে বলল, ও হ্যাঁ, তাই তো, মনে ছিল না। তাহলে নিশ্চয়ই অন্য কিছু ভুলে গেছো, তাই না? দাঁড়াও, ভাবিমণিকে ডেকে আনি। শাহাদ কিছু বলার আগেই রাফা কিচেন থেকে কুহুকে এক প্রকার টেনে আনলো। তারপর দুজনকে একা রেখে হাসতে হাসতে মালাকে টেনে নিয়ে চলে গেল। হতভম্ব কুহু শাহাদের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। শাহাদ প্রথমে একটু আশপাশটা দেখে নিল, চড়া চোখে বাড়ির ভেতরটাও দেখলো। তারপর টুপ করে কুহুর গালে একটা চুমু দিয়ে কিছু হয়নি এমন ভাব করে বাড়ির বাইরে বেরিয়ে এলো। হাঁটা ধরল গ্যারেজের রাখা গাড়ির দিকে। কুহুর এক হাত স্বয়ংক্রিয়ভাবে গালে চলে গেল। সে বড় বড় চোখ করে শাহাদের যাওয়ার দিকে হা করে তাকিয়ে রইল। পার্টি অফিসের মিটিংয়ের পরিবেশ খুব গরম। আশফাক খান মিটিংয়ে সবার সাথে একটু বসেই কাছের নেতা কর্মীদের নিয়ে বেরিয়ে গেছেন এক অনুষ্ঠানে যোগ দিতে। আপাতত মিটিংয়ের দায়িত্ব পড়েছে শাহাদের উপর। আসন্ন নির্বাচনে কি কি করণীয় তা সহ আরও সমস্ত দিক নির্দেশনা শাহাদ আলোচনা করছে। বলতে গেলে সে পুরোপুরি নেতৃত্ব দিচ্ছে। সব ক্ষেত্রে শাহাদের এক চেটিয়া দাপটে কিছু সমসাময়িক নেতার মনে বিদ্বেষ সৃষ্টি হয়েছে। আজকে মিটিংয়ে সেই বিদ্বেষ কিছুটা প্রকাশও করে ফেলেছে অনেকেই। নির্বাচনীয় প্রচারণায় বিশেষ শাহাদের সাথে একজন সিনিয়র নেতা দ্বিমত পোষণ করেছেন, কিন্তু শাহাদ যুক্তি দিয়ে তার কথা উড়িয়ে দিয়ে নিজের সিদ্ধান্তই বহাল রাখল। এতেই ক্ষেপে গেলেন উনি। টেবিলে থাবা দিয়ে বললেন, তুমি কি দলটাকে বাপের সম্পত্তি মনে করো? শাহাদ হালকা হেসে বলল, আপনার কথায় কিছুটা ভুল হয়েছে চাচা। দলটা আমার বাপের না, তবে আমার বাপের বাবার, অর্থাৎ আমার দাদার। তিনিই প্রতিষ্ঠা করেছেন এই দল, সেই হিসেবে দলটা আমার বাপের সম্পত্তি। তাহলে আমরা কি সব উড়ে এসেছি এই দলের জন্য কিনা করেছি? আর তুমি সেদিনের ছেলে হয়ে আমাদের উপর কথা বলো? তোমাল শাহাদের পাশে দাঁড়িয়ে বলল, কাকা, আপনি কিন্তু মেয়ে মানুষের মতো হিংসায় জ্বরে মরছেন। ভাইয়ের যোগ্যতা আছে, তাই ভাই কথা বলে। তোমালের কথায় গর্জে উঠলেন সিনিয়র নেতা। দাঁত কিরমির করে বললেন, এই চামচা, তুই আমারে জ্ঞান দিস? তোর এত বড় সাহস, তোকে আমি। চাচা প্লিজ থামুন, এখানে আমরা আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা বসেছে। শাহাদের কথাতেও থামলেন না তিনি। রাগী স্বরে বললেন, নির্বাচনের ব্যাপারে আমরা তোমার চেয়ে কিছু কম বুঝি না। নির্বাচনের আলোচনা, অথচ দলের সভাপতি নেই। তার অনুপস্থিতিতে তো তুমি নিজেকে সভাপতি ভেবে বসে আছো। তোমাল আবারও বলল, ভবিষ্যৎ তোর ভাই দলের সভাপতি হবে, এখন থেকে ভাবলে আপনার অসুবিধা কি? কেন, তোর ভাই ছাড়া এই দলে আর কেউ নেই সভাপতি হওয়ার? আমরা এতদিন দলে থেকে কি ছিঁড়েছি?
সাহাদ তর্জনী দিয়ে কপাল চুলকালো, চোখে মুখে বরাবরের মতো শান্ত ভাব বজায় রেখে সরাসরি চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে চলুন মাঠে নামি, দেখি কার জনপ্রিয়তা বেশি। আপনিও ডাক দেন, আমিও ডাক দিই, দেখি কার ডাকে কতজন আসেন। এতদিন দলে থেকে যা যা ছিঁড়লেন তা একটু আমাদেরকেও দেখান। হাসিবের সাথে হিসামের ঝামেলা আরও বাড়ল। খাবার টেবিলে তাদের মধ্যে হালকা তর্ক হয়ে গেল। হিসাম যতই হাসিবকে রাজনীতি থেকে দূরে রাখতে চাচ্ছে, হাসিব যেন ততই বেপরোয়া হয়ে যাচ্ছে। মঞ্জুরা বেগম হিসামকে একা পেয়ে আফসোস করে বললেন, ছেলেটা বাড়ির বাইরে থাকতে থাকতে এমন বেপরোয়া হয়েছে, ওরই বা কী দোষ? নিজের বাড়িতে পরিবার পরিজনের সাথে থাকতে কার না ইচ্ছে করে? আমি তো ওকে থাকতে নিষেধ করিনি মা, বলেছি নির্বাচনের পরে আসুক, নয়তো বাড়ি থাকলে এসব থেকে দূরে থাকুক, কিন্তু ওর তো জেদ ধরে বসে আছে। হিসামের কথায় মঞ্জুরা বেগম দীর্ঘশ্বাস টেনে বললেন, বাড়িতে থাকলে এসব থেকে দূরে থাকার কি সুযোগ আছে রে বাবা? ছেলেটা যে কেন বোঝে না। হিসাম আর কোনো কথা বলল না, সেক্রেটারিকে সাথে নিয়ে বেরিয়ে গেল। তার এখন অনেক কাজ, সামনে নির্বাচন। বাবার রেখে যাওয়া দলটাকে নিয়ে খান পরিবারের বিরুদ্ধে লড়তে হবে তাকে, প্রতিশোধ নিতে হবে পিতৃহত্যার। কুহু আজ ভার্সিটিতে এসেছে, তানহার সাথে লাস্ট বেঞ্চে বসে গল্পের ঝুড়ি খুলেছে। হানিমুনের কথায় গিয়েছিল, কিভাবে গিয়েছিল তা সব বলছে। তানহা হাঁ করে শুনছে সব। সাহাদ যে সাদে কুহুকে সারপ্রাইজ দিয়েছে তা বলতে বলতে কুহু লজ্জায় লাল হয়ে গেল। তানহা কুহুর কাঁধে ধাক্কা দিয়ে বলল, খুব তো রাজনীতিবিদ বিয়ে করতে চাসনি, এখন তো তার প্রেমে আইসক্রিমের মতো গলে গলে পড়ছিস। কুহু মুখে হাত দিয়ে কিটকিট করে হাসলো। এই হাসির শব্দ ক্লাস নিতে থাকা লেকচারার শুনে ফেলল। কুহু আর তানহা দুজনকেই দাঁড় করিয়ে কড়া করে শাসালো, বলে দিল ডিপার্টমেন্টে গিয়ে দেখা করে আসতে। ক্লাস শেষে কুহু আর তানহা দুজনেই ডিপার্টমেন্টে গিয়ে দেখা করলো। লেকচারার কুহুকে কড়া গলায় বলল, খান পরিবারের বউ হয়েছে বলে যা খুশি তা করবে তা তো হবে না, ক্লাসে অবশ্যই পরিবেশ বজায় রাখবে। কুহু সমস্ত কথা হজম করে মাথা নিচু করে চলে আসলো। তানহা রাগে গজগজ করে বলল, সাহাদ খানের বউকে শাসায় কত বড় সাহস! তুই ভাইয়াকে বলে এর একটা ভিত করতো। যা, এমন করলে হয় নাকি? নিজেরাই তো ক্লাসে কথা বলেছি, আমাদেরই দোষ। কুহুর সততা দেখে তানহা মুখ ভাঙল। ক্লাসের কাছাকাছি আসতেই কুহুর চোখ পড়ল অল্প দূরে বাইকের উপর বসে থাকা কয়েকটা ছেলের দিকে। সবাই ওর দিকে তাকিয়ে আছে। কুহু আলগোজে নিজেকে একটু দেখে নিল, কোথাও কোনো সমস্যা আছে কিনা দেখলো। সব কিছুই ঠিকঠাক আছে, তারপরও ছেলেগুলো ওর দিকে এভাবে তাকিয়ে আছে কেন বুঝলো না। একজন তো বাইকে বসে রীতিমতো ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে ঘাড়টা যেন ভেঙেই যাবে। কুহু তানহাকে কোনোই দিয়ে গুঁতো দিয়ে বলল, দেখ ছেলেগুলো কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। তানহা কুহুর কথায় তাকালো ওইদিকে। এইবার ছেলেগুলোর চোখ সরিয়ে নিল। শুধু যে সরিয়ে নিল তা না, একেবারে বাইক নিয়ে চলে গেল। তানহা বলল, এরা তো ফার্স্ট ইয়ার, নতুন অ্যাডমিশন নিয়ে এসেছে, বোধহয় কোনোদিন ভার্সিটিতে পড়ুয়া মেয়ে দেখেনি, তাই দেখছে। এখানেই ঘটনা শেষ হয়নি। কুহু পরপর আরও কয়েকদিন সেম ঘটনাই লক্ষ্য করলো। যেদিনই সে ভার্সিটিতে আসতো তখনই ছেলেগুলোকে দেখতে পেত। ছেলেগুলো এদিক ওদিক তাকানো ভান করে ওর দিকে তাকিয়ে থাকে, কখনো নিজেদের মাঝে ফিসফিস করে কি সব বলাবলি করে। একদিন কুহু আর সহ্য করতে পারল না, তানহাকে নিয়ে গিয়ে ছেলেগুলোকে পাকড়াও করলো। সরাসরি জিজ্ঞেস করলো, তোমাদের সমস্যা কি? এভাবে তাকিয়ে কি দেখো? জানো না আমি তোমাদের সিনিয়র? ছেলেগুলো অতর্কিতভাবে কুহুর চলে আসতেই ভড়কে গেল। তারা সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তানহা আঙ্গুল উঁচিয়ে বলল, এভাবে যে ওর দিকে তাকিয়ে থাকো, তোমরা জানো ওকে? জানো ও কার বউ? একটা ছেলে উত্তর দিল, জানি, সাদ খানের বউ। তানহা অবাক হয়ে প্রশ্ন করলো, জেনে শুনে আরেকজনের বউয়ের দিকে তাকিয়ে থাকো কেন? পাশের ছেলেটা তড়িঘড়ি করে বলল, ও তো আপনার দিকে তাকিয়ে থাকে, ও আসলে আপনাকে পছন্দ করে। হাসিব চমকে গেল রাফির কথায়, চোখ বড় বড় করে ঘাড় ঘুরিয়ে তাকালো রাফির দিকে। সাথে থাকা দুই বন্ধু অবাক হলো। সবচেয়ে বেশি অবাক হলো কুহু আর তানহা। তাদের মুখ হা হয়ে গেল। তানহা কোমরে হাত রেখে রাগ নিয়ে বলল, সবে ভার্সিটিতে এসেছ আর এখনই লাফাঙ্গাগিরি করছো, তাও আবার সিনিয়র আপুদের সাথে? এই ছেলে, তুমি কান ধরো। হাসিব শক্ত কণ্ঠে বলল, আমি কান ধরবো না, আর আমি আপনার দিকে তাকাই।
রাফি হাসিবকে কথা শেষ করতে দিল না। হাসিবের কথার মাঝখানে পেছন থেকে নিজের হাতে হাসিবের 2 হাত উঁচু করে হাসিবের কান ধরিয়ে বলল, এই যে আপু, ও কান ধরেছে, এবার আপনারা চান। হাসিব ঝাড়া মেরে রাফির হাত সরিয়ে দিল। আগুন গরম চোখে তাকালো রাফির দিকে। কুহু আশ্চর্য হয়ে সবকিছু দেখছিল। এমন কাণ্ড আগে দেখেনি সে। তনয়া যে ঝামেলা করবে বেশ বুঝতে পারছে। তনয়া শাসানোর মতো করে আঙ্গুল উঁচু করতেই খুদ টেনে তনয়াকে নিয়ে আসলো। দূরে নিয়ে এসে বলল, আল্লাহর দোহাই লাগে ঝামেলা করিস না, আমার সাথে করে গার্ড দিয়ে দিয়েছে। এসব কথা শ্বশুরবাড়িতে গেলে আমার মান সম্মান থাকবে না। তনয়া মুখ ভিঙ্গিয়ে বলল, তোর আবার মান সম্মান? শ্বশুর বাড়িতে তোর মান সম্মানের পাল্লা আমার জানা আছে। আমি এই বেয়াদবের উচিত শাস্তি দিব। কুহু আর কিছু বলল না, তাড়াতাড়ি তনয়াকে নিয়ে জায়গা ত্যাগ করলো। ক্লাস শেষ করে আসার পথে ড্রাইভারকে বলল অন্য রোড দিয়ে নিয়ে যেতে। ওই রোডেই পার্টি অফিস। ওখান দিয়ে গেলে যদি শাহাদের দেখা পাওয়া যায়। সামনে বসে থাকা গার্ডটা বলল, ম্যাডাম, শাহাদ স্যার আজ নির্বাচন এলাকা দেখতে বেরিয়েছেন। উনি অফিসে থাকবেন না এখন। কুহু লজ্জা পেল গার্ডটার কথায়। গার্ডটা যে তার অভিপ্রায় বুঝে যাবে তাকে জানতো। তারপরও কুহু দমল না। নিজের স্বামীকে দেখতে চাওয়ার মাঝে অপরাধের কিছুই নেই। সে গার্ডকে নির্বাচনীয় এলাকাতে গাড়ি নিয়ে যাওয়ার অর্ডার করলো। গার্ডটা প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও কুহুর জেদের কাছে হার মানল। দলের একজনকে ফোন করে জেনে নিল শাহাদ কোন এলাকায় আছে। তারপর ড্রাইভারকে বলে দিল সেখানে যাওয়ার জন্য। এলাকায় এসেও শাহাদকে সহজে পাওয়া গেল না। এলাকার এদিকে ওদিকে চক্কর দেওয়ার পর শাহাদকে একটা কলোনির বাইরে মাঠে লোকবল নিয়ে বসে থাকতে দেখা গেল। শাহাদের আশেপাশে ছোট বড় অনেকেই ভিড় করে আছে। ভিড়ের মাঝখানে প্লাস্টিকের চেয়ার ফেলে শাহাদ সহ এলাকার মুরব্বীরা বসে আছে। বোঝাই যাচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। এলাকার মুরব্বীরা শাহাদের দুপাশে বসে বিভিন্ন সমস্যার কথা বলছে। শাহাদ স্থির হয়ে বসে মাটির দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শুনছে। মাঝে মাঝে মাথা নাড়ছে। আশফাক খান এখনো এই এলাকার এমপি। সেই সুবাদেই সবাই এলাকার সমস্যাগুলো শাহাদকে জানাচ্ছে। আশফাক খানের তুলনায় শাহাদের সাথেই তাদের সখ্যতা বেশি। কুহু গাড়িতে বসেই শাহাদকে দেখতে পেল। অল্প ছায়া ঘেরা জায়গায় বসে আছে শাহাদ। তবুও রোদের আজে ঘেমে গেছে। মুখ চোখ কালো কালো হয়ে গেছে। পাঞ্জাবি ঘেমে বুকের কাছে কিছু অংশ ভিজে লেপ্টে আছে। কুহুকে গাড়িতে রেখে গার্ড আর ড্রাইভার নেমে গেল। গার্ড ভিড় ঠেলে শাহাদের পেছনে দাঁড়িয়ে শাহাদের কানে কানে কুহুর আসার খবর জানালো। শাহাদ বিস্মিত হলো। অনুসন্ধানী চোখে এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে গাড়িটা দেখতে পেল। মেরুদণ্ডের সোজা হয়ে বসলো। একবার ভিড়ের সবার দিকে তাকালো, আবার মনোযোগ দিল তাদের কথায়। অল্প কিছুক্ষণ পর পাশে বসা মুরব্বীদের সাথে হাতে হাত ধরে বিনিময়ের সাথে কিছু বলে উঠে দাঁড়ালো। সাথে আসা বাকিদেরকে আলোচনা চালিয়ে যেতে বলে ভিড় থেকে বেরিয়ে এলো। গাড়ির দিকে এগিয়ে আসতে গিয়ে একবার থেমে দাঁড়ালো শাহাদ। কলোনির সামনে ঝালমুড়ি ওলা ঝালমুড়ি বিক্রি করছে। বাচ্চারা একের পর এক এসে ঝালমুড়ি কিনে নিয়ে যাচ্ছে। শাহাদও গিয়ে ঝালমুড়ি কিনে নিয়ে আসলো কুহুর জন্য। কাগজে ঠোঙায় ঝালমুড়ি দিয়েছে, সেখানে প্লাস্টিকের ছোট্ট চামচ দেওয়া। এই চামচ দিয়ে ঝালমুড়ি খেতে হবে। কুহু গাড়িতে বসে শাহাদের সম্পূর্ণ কর্মকাণ্ড মনোযোগ দিয়ে দেখছে। শাহাদ গাড়ির কাছাকাছি চলে এলে দ্রুত ব্যাগ থেকে আয়না বের করে নিজেকে একটু দেখে নিল। আয়না ব্যাগে রেখে চুল টুল সব ঠিক করে বসলো। শাহাদ গাড়ির দরজা খুলে কুহুর দিকে তাকিয়ে চমৎকার করে হাসলো। তারপর নিজে উঠে বসে গাড়ির দরজা লাগিয়ে দিল। ঝালমুড়ির ঠোঙ্গাটা কুহুর দিকে বাড়িয়ে বলল, মেয়েরা এসব পছন্দ করে দেখতাম, তাই নিয়ে আসলাম। কুহু ঝালমুড়ির ঠোঙ্গাটা নিতে নিতে বলল, আপনি মেয়েদেরকে দেখতেন? কতক্ষণ দেখতেন? শাহাদ ভ্যাবাচাকা খেয়ে তাকালো। সদ্য দুজনের প্রেম প্রেম ভাব হয়েছে, এখন মুখ ফসকে বলে ফেলা কথা নিয়ে ঝামেলা করবে নাকি কুহু? সে কুহুর দিকে অপরাধী চোখে এক ধ্যানে তাকিয়ে রইল। কুহু এক চামচ ঝালমুড়ি মুখে দিয়ে মুখ চেপে হাসলো। শাহাদের মুখভঙ্গি দেখে তার হাসি পাচ্ছে। কুহুর হাসি দেখে শাহাদও হাসলো। জিজ্ঞেস করলো, কি কি করলি ভার্সিটিতে?
কুহু খেতে খেতে ভার্সিটির সম্পর্কে বলল। শাহাদের দিকে তাকিয়ে দেখলো চুল ছুঁয়ে গাল এবং কানের পাশ দিয়ে ঘাম বেয়ে পড়ছে। ওর খুব ইচ্ছে হলো নিজের ওড়না দিয়ে শাহাদের ঘাম মুছে দিতে, কিন্তু ওড়নার দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল। জর্জেট ওড়নাটার পুরোটা জুড়ে ছোট ছোট পাথর বসানো। এটা দিয়ে শাহাদের ঘাম মুছে দিলে ওর মুখের ছাল চামড়া বোধহয় উঠেই যাবে। শাহাদ কুহুর কথা শুনতে শুনতে নিজের পকেট থেকে রুমাল বের করে নিজের ঘাম মুছল। গাড়ির সামনে থেকে পানি এনে পান করলো। কুহু কথা বলার পুরোটা সময়ই শাহাদের দিকে তাকিয়ে রইল। কি সুন্দর শান্ত হয়ে বসে নিচের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শুনছে, মাঝে মাঝে অল্প হাসছে। কুহুর মনে হলো এই বুঝি মেয়েদের স্বপ্নের পুরুষ, যে শুধু মন দিয়ে সমস্ত অর্থহীন কথাবার্তা শুনবে আর মাথা নাড়াবে। কুহু খুশি হয়ে 1 চামচ ঝালমুড়ি শাহাদের দিকে বাড়িয়ে বলল, নিন খান। শাহাদ হাত তুলে বলল, আমি এসব খাই না, তুমি খাও। শাহাদের বারণ কুহু শুনল না, জোর করে শাহাদের মুখে ঝালমুড়ি দিয়ে দিল। 1 চামচ দিয়ে তার শান্তি হলো না, আরও পর পর কয়েক চামচ দিল। শাহাদ বউকে খুশি করতে ঝালমুড়ি মুখে নিল। কুহু খাওয়ানোর সময় পাঞ্জাবির উপর ঝালমুড়ি ফেলেছে, সেগুলো ঝেড়ে নিচে ফেলল। কুহু ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, মজা না? শাহাদ এদিকে ওদিকে তাকিয়ে গাড়ির কাজ তুলে দিল। কুহুর দিকে একটু এগিয়ে বসলো, বলল, মজা। ঝাল তো খাওয়ালে, এখন তুমি মিষ্টি খাও। কুহু চোখ পিটপিট করে বলল, এখন মিষ্টি কোথায় পাবো আমি? চোখ বন্ধ করো, দেখাচ্ছে। আশ্চর্য, চোখ বন্ধ করলে দেখবো কি করে? শাহাদ হতাশ শ্বাস ফেল। এই মেয়ে কি বুঝে না কোন মিষ্টির কথা বলছে শাহাদ? এত অবুঝ হলে চলবে? শাহাদের হাতে কি এত সময় আছে? ভাগ্যগুণে অপ্রত্যাশিতভাবে বউকে এই সময় কাছে পেয়েছে, এই সুযোগ কি সে মিস করবে? কখনোই না, নেভার। শাহাদ অধৈর্য হয়ে নিজেই এসে এক হাতে কুহুর চোখ দুটো আলতো ছুঁয়ে বন্ধ করে দিল। কুহু বাধ্য মেয়ের মতো চোখ বন্ধ করে নিল। সে বেশ বুঝতে পেরেছে কোন মিষ্টি চাচ্ছে শাহাদ। গত কয়েকদিন এই মিষ্টির অনেক অভিজ্ঞতা হয়েছে তার, তারপরও বুঝেও না বোঝার ভং ধরছে সে। কথায় আছে, এক ইঙ্গিত বন্ধ করলে অন্য ইঙ্গিতগুলো অনেক বেশি সচল হয়ে যায়। কুহুরও তাই হলো। সে তার নাসরন্দ দিয়ে শাহাদের ঘাড় আর পারফিউমের মিশ্রিত গন্ধ তীব্রভাবে টের পেল। অনুভব করলো তার গাল আর গলার কিছু অংশে শাহাদের পুরুষালী হাতের ছোঁয়া। বাইরে সে ভোলা ভোলা ভাব ধরে থাকলেও তার বুকের ভেতর যেন হাতুড়ি পিটাচ্ছে। সে ভেতরে ভেতরে নিজেকে প্রস্তুত করলো সেই মিষ্টি মুহূর্তটার জন্য। পরপর 2-1 দিন কুহু আর ভার্সিটি গেল না। তনয়া কল করে অনেক অনুনয় করেও তাকে নেওয়াতে পারল না। সে বাড়িতেই থাকলো। বাড়ির সবার সাথে আড্ডা সেরে তার ভার্সিটিতে যাওয়া লস প্রজেক্ট মনে হলো। তাছাড়া টানা কয়েকদিন ভার্সিটিতে গিয়ে চেহারার উজ্জ্বলতার ভাটা পড়েছে। এই কয়েকদিন সে শুধু রূপচর্চা করে কাটাবে। কুহুর সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটল না। অলস দুপুরে সে মালাকে নিয়ে ছাদে আসলো। ছাদে আগে থেকেই বড় ছাতার নিচে পাটি বিছানো আছে। 2-1টা কুসুম পাটির উপরে পড়ে আছে। প্রায় দুপুরেই বাড়ির মহিলারা এখানে বসে একটু অলস সময় কাটায়। কুহু পাটিতে বসে কুসুমে হেলান দিল, 1 হাত মেলে দিল মালার দিকে। আজ সে 2 হাতে মেহেদি পরবে। সকালে বেরিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর শাহাদ বাড়ি ফিরে এলো। কুহুকে খুঁজতে গিয়ে জানতে পারলো কুহু ছাদে। ছাদে এসে দরজায় দাঁড়িয়ে দেখলো ছাতার নিচে পাটি বিছিয়ে কুহু 2 হাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে। হাত দুটো খুব সাবধানে রেখেছে যাতে মেহেদি কোথাও লেগে না যায়। একটা পা বাড়িয়ে দিয়ে রেখেছে মালার দিকে। মালা খুব মন দিয়ে সেই পায়ে আলতা দিচ্ছে। পাশেই বসে আছে রিদি, সে মনোযোগ দিয়ে আলতা দেওয়া দেখছে। শাহাদ বিমোহিত হয়ে তাকিয়ে রইল তার বউয়ের সাজগোজ করার দিকে। মনে পড়ল গত রাতের কথা। গত রাতে শাহাদ যখন কুহুকে বাহুবন্ধনে আবদ্ধ করে শুয়েছিল, কুহু তখন একা একাই বক বক করছিল। আজ যে সে মেহেদি আর আলতা দিয়ে সাজবে তাই বলছিল। শাহাদ তখন কুহুকে জড়িয়ে ধরে কুহুর উষ্ণতায় ঘুমের দেশে পাড়ি জমাতে ব্যস্ত। তাই ঘুম ঘুম অবস্থায় সে সব কথা শুনতে পায়নি।
সাহাত দরজায় দাঁড়িয়ে অল্প একটু কাশলো। 3 রমণী চোখ ঘুরে দেখলো তার দিকে। মালা আর হৃদি দুজনেই সজা হয়ে বসলো। সাহাতকে এদিকে আসতে দেখে মালা আলতার বাটি রেখে হৃদির হাত ধরে ছাদ থেকে চলে গেল। কুহু ফিসফিস করে যেতে না করলেও মালা দুষ্টু হেসে হৃদিকে নিয়ে চলে গেল। সাহাত কাছে এসে একটা বেতের মোড়া টেনে কুহুর সামনে বসলো। মাথা একবার ডানে আরেকবার বামে হেলিয়ে কুহুর মেহেদি আর আলতা দেওয়া দেখলো। এক পায়ে দেওয়া হয়েছে আলতা, আরেক পা এখনো বাকি। সাত ভ্রু কুচকে কিছুক্ষণ কুহুর পা আর আলতার বাটিটা দেখলো। তারপর কুহুর দিকে তাকিয়ে বলল, আমি আলতা দিয়ে দিই। কুহুর চোখ পিটপিট করে সাহাদের মুখের দিকে তাকালো। সাহাদ কুহুর সম্মতির অপেক্ষায় আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কুহু দনমন করে বলল, আপনি কখনো কাউকে আলতা দিয়ে দিয়েছেন? না। তাহলে? সাহাদ কিছুক্ষণ ইতস্তত অনুভব করলো। শান্ত মুখশ্রীতে অস্থির ভাব দেখা গেল। কিছু একটা ভেবে চোখে মুখে দুষ্টু ভাব এনে মৃদু হেসে বলল, বউয়ের এত সুন্দর পা দেখে আলতা দেওয়ার লোভ সামলাতে পারছি না। সাহাদের কথা শুনে কুহুর ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে গেল। একটা লজ্জা মিশ্রিত হাসি ছড়িয়ে পড়ল মুখে। বলল, ঠিক আছে, দিয়ে দেন। সাহাদ কুহুর সম্মতি পেয়ে আলতার বাটি হাতে নিল। বাটিতে একটা কাঠি ডুবানো, কাঠির মাথায় তুলা পেঁচানো। সেই তুলা সহ কাঠি আলতায় ডুবিয়ে আলতা দেওয়া হয়। সাহাদ আলতার বাটি থেকে কাঠিটা তুলল আলতা দেওয়ার জন্য। সাথে সাথে কাঠি থেকে আলতা গড়িয়ে পড়ল পাটিতে। কুহু সাহাদকে বুঝিয়ে দিল, কাঠিটা আলতা থেকে তুলি, বাটিতে তুলাটা চেপে চেপে কিছুটা আলতা ঝরিয়ে নিয়ে নিতে হয়। সাহাদ কুহুর কথা মোতাবেক তাই করলো। অন্য পায়ের নকশাটা দেখে দেখে আলতা দেওয়া শুরু করলো। মরায় বসে আলতা দেওয়াটা তেমন সুবিধা হচ্ছে না বিধায় পাটিতে আসন করে বসলো। বাম হাতে কুহুর পা আলতো করে ধরে আলতা দিতে লাগলো। আলতা দেওয়ার সময় কুহুর পায়ের এদিকে ওদিকে আলতা গড়িয়ে পড়ল। সাহাদ তাতে বিচলিত অনুভব করলো না। তার প্রধান কাজ হচ্ছে অন্য পাটার মতোই এ পায়েও একই নকশা ফুটিয়ে তোলা। কুহু মুগ্ধ চোখে সাহাদের দিকে তাকিয়ে আছে। শান্ত শিষ্ট ছেলেটা খুব সাবধানে আলতা আঁকছে তার পায়ে। কে বলবে এই ছেলে একটা রাজনীতি দলের নেতৃত্ব দেয়? সাহাদ কোনো একভাবে আলতা দিয়ে শেষ করলো। পাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো অন্য পায়ের আঁকা আলতার সাথে নিজের দেওয়া আলতার নকশা মিলল। একই রকম হয়নি, কিন্তু কাছাকাছি হয়েছে। সে পকেট থেকে রুমাল বের করে নকশা থেকে গড়িয়ে পড়া আলতা মুছে দিতে লাগলো। মুছে দেওয়ার সময় ঝুঁকে পড়লো কুহুর পায়ের উপর। কুহুর কেন জানি খুব হাসি পেল এটা দেখে। সাহাদকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে এই কাজের চেয়ে গুরুত্বপূর্ণ কিচ্ছু আর নেই। মুছে দিয়ে সাহাদ কুহুর পা পাটিতে রেখে হাফ ছেড়ে বাঁচল।